নমস্কার, শুভ সকাল। তুমি রবে নীরবের সকাল থেকে আমরা রয়েছি 22শে শ্রাবণের এই মুহূর্তটা, তার সৃষ্টিকে নিয়ে আমরা বেঁচে তো থাকি, যাপনে রাখছি। চ্যানেল ওয়ানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ইন্দ্রাণী রয়েছি আজকে আপনাদের সঙ্গে। আমাদের এই পর্বটা শুরু হবে কবিতায় ছন্দে। আমাদের সঙ্গে যে শিল্পী রয়েছেন পরিচয় করাবো। খানিকটা পরিচিত মানুষ, পরিচিত মুহূর্তের সঙ্গে অপরিচিত কিছু কথা ভাগ করে নেওয়া। সঙ্গে থাকবেন তিনি, রবি ঠাকুর। পরিচিত শিল্পীকে জানতে তো ইচ্ছে করছেই। রয়েছেন চন্দন চক্রবর্তী কবিতায় আজকে। নমস্কার, শুভ সকাল দাদা। শুভ সকাল। সত্যি মানে বাড়িতে প্রিয় মানুষরা আসলে, অতিথিরা আসলে, আত্মীয় আসলে ঠিক যেরকম ভালো লাগা থাকে, আপনার উপস্থিতি আমাদের কাছে ঠিক সেই রকমই ভালো লাগা। কারণ আমারও ভালো লাগে চ্যানেল ওয়ানে আসে নিজের ফ্যামিলির কোনো আত্মীয়র বাড়িতে আসা বলে মনে হয়। একদমই তাই। আমরা সেই নিবিড়তা দিয়েই সম্পর্ক স্থাপন করি আপনাদের সঙ্গেও, যারা আমাদের চ্যানেল ওয়ান পরিবারের যারা সদস্য, যারা দর্শক। দাদার সঙ্গে আজকের এই মুহূর্তটা আমরা কবিতায় থাকব। কি দিয়ে শুরু করছেন? প্রথমেই রবি ঠাকুরকে প্রণাম জানাবার জন্য অঞ্জলি কবিতাটা আমি করছি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়ান্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায়ে রাখিয়া গেন আরতির সন্ধ্যাদীপ মুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছ এ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। বাহ, ভারী সুন্দর। রহিল পূজায় মোর তোমাদের সকলের প্রণাম। এবং এই প্রণাম তো একেবারে তার চরণে অর্পণ করা, সঙ্গে একেবারেই দর্শক শিল্পীদের কাছে ঈশ্বরেরই সমান। তাই এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমার জীবনে, মানে রবীন্দ্রনাথ জীবনে যারা এসছে, যত বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী, সবাইকে উনি প্রণাম জানাচ্ছেন। তোমরাই আমার দেবতা, মানে মানুষই ওনার দেবতা, মানে এত মানে মহান উনি। ঠিক এই প্রসঙ্গটাতেই বলছিলাম যে আমাদের শিল্পীদের কাছে আমরা যখন পরিবেশন করি তখন আমাদের কাছে তো সেই দর্শকরাই ভগবান। একদম তাদের উচ্ছ্বাস, তাদের কেমন লাগছে, তাদের আনন্দ দেওয়াটা, মনোরঞ্জন করাটাই তো আমাদের একমাত্র কাজ। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের প্রত্যেককে আরও একবার চ্যানেল ওয়ানের পক্ষ থেকে প্রণাম জানাই আমরা অন্তর থেকে। আজকে আমাদের এই পর্বে যে চারজন শিল্পী বন্ধুরা রয়েছেন আমাদের সঙ্গে, এই মুহূর্তটাকে সুরেলা করে তোলার জন্য, ভরিয়ে তোলার জন্য কিবোর্ডে রয়েছেন সৌমেনদা, এসরাজে রয়েছেন শঙ্খদা, তবলায় রয়েছেন অপূর্বদা, পারকাশনে রয়েছেন তরুণদা, আর কবিতার ছন্দে রয়েছেন চন্দনদা। কি শুনছি এবারে? এরপরে করব 1400 সাল। এই কবিতাটা খুব বিখ্যাত কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর তো ঈশ্বর দর্শন করেছিলেন, ঋষি ছিলেন। উনি 100 বছর ভবিষ্যৎ দেখে গেছিলেন। উনি বলেছিলেন 100 বছর পরে এমন একজন কবি আসবে যিনি অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই মহাপুরুষ। কারণ 100 বছর পরে তো রিপিট হয় না, হিস্ট্রি রিপিটস ইটসেলফ একটা কথা আছে,
ইতিহাসে। তো উনি ভেবেছেন যে আর 100 বছর পরে এরকম দেশটা পাপে পরিপূর্ণ হবে, তখনই একজন মহাপুরুষ আসবে, সেই মহাপুরুষে রবীন্দ্রনাথকে চিনতে পারবে এবং তার কবিতাটা কৌতূহল ভরে পড়বে। সেই আগত যে আসছেন তার উদ্দেশ্য করেই এই কবিতাটা। কারণ এটা সবচেয়ে বড় ব্যাপার হলো যে রবীন্দ্রনাথের কবিতা পড়া বোঝা কিন্তু খুব কঠিন। রবীন্দ্রনাথের মতো লোকই বুঝতে পারে, সেটাই উনি জানেন, কারণ উনি তো ঋষি ছিলেন না, সম্পূর্ণ প্রেমী, একটু কোনো মোহ কামনা নেই। যেই ওই জায়গায় পৌঁছাতে পারে সেই রবীন্দ্রনাথের মতো লেখা বুঝতে পারে। মনে করি শিক্ষা লাভের উদ্দেশ্য কিন্তু এটাই, যে অনেক এস্টাবলিশ হলো, গাড়ি বাড়ি করলো, কিন্তু রবীন্দ্রনাথকে একটুকু বুঝতে পারে না। আমি মনে করি তার শিক্ষাটাই বৃথা। তার চেয়ে কম লেখাপড়ে যদি বুঝতে পারে, অত বেশি লেখাপড়া যায় না, চরিত্র তো ভালো, ওই জ্ঞানের মাধ্যমে সে বুঝতে পারে, সেই মহান আমার কাছে। ঠিক কথা। আজি হতেই শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতেই শতবর্ষ পরে, আজি নব বসন্তে প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ, আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ, অনুরাগে সিক্ত করে পারিব কি পাঠাইতে তোমাদের করে, আজি হতে শতবর্ষ পরে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী, ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি, নিখিলের মর্মে আসি লাগে নবীন ফাল্গুন দিন, সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা, দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা রাঙাই দিয়েছে ধরা যৌবনের রাগে। তোমাদের শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে। একদিন শতবর্ষ আগে, আজি হতে শতবর্ষ পরে এখনো করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাইয়ে দিলেম তার করে, আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে, আজি হতে শতবর্ষ পরে। আর কিছু বলার থাকে না, তার লেখনীতেই সমস্তটাই বলা আছে, আমাদের আর আলাদা করে কিছু বলতে লাগে না। আর সত্যি কথাই চন্দনদা যে কথাটা বলছিলেন যে তার সৃষ্টিকে বুঝতে পারার ক্ষমতা আমাদেরও বোধহয় কোথাও গিয়ে কম। একটা লেখা আমাদেরও নেই। একটা লেখা 10 বার পড়লে 10 রকম ভাবে পড়ি, একটা গান শুনলে যতবার শুনেছি জীবনের যে যে বয়সে এক এক রকম ভাবে শুনেছি। এক একটা লাইন যে থাকে না সাংঘাতিক, দুঃখকে আজ কঠিন বেগে জড়িয়ে ধরতে বুকের মাঝে হৃদয় ছুটেছে, মানে দুঃখটি কত ভালোবাসতেন। একদমই তাই। নয় নয় মধুর খেলা তোমার প্রেমে আঘাত আছে নাইকো অবহেলা, ঠিক কথা। বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে আমায়। সেই আঘাতের মধ্যেই কোথাও ভালোবাসা আছে, সেই ভালোবাসাটা খুঁজতে ছুটে যাওয়া, আঘাত আছে জেনেও ছুটে যাওয়া। রবি ঠাকুরই সেই কথাটা বারবার আমাদেরকে মনে করিয়ে দেন। কথায় কথায় কখন যেন মনে হয় যে হারিয়ে যাচ্ছি, শব্দের ভিড়ে হারিয়ে যাচ্ছি, তবে আবারও ছন্দের ভিড়ে ফিরতে হবে। আবার কি শুনবো দাদা? এখন আমি করব আমি কবিতাটা।
আমারই চেতনা রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে, এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো, এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছে নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সে আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমি রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন, বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফিলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনে চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনে মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বীণাহীন সভায় যন্ত্রীর আঙ্গুলে নাচবে, বাজবে না সুর। তখন সেদিন কবিত্ববিহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে? দূর যুগান্তর থেকে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও বলবেন, বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। আহা, এত সুন্দর আবহর কারণে চন্দনদার কণ্ঠ যেন আরো বেশি সুমধুর লাগছে। চন্দনদা, আপনার কাছে একটু শুনবো যে আপনার যেহেতু শিলচরের একটা বেড়ে ওঠার সঙ্গে শিলচর ওতপ্রোতভাবে জড়িত, তো 22শে শ্রাবণ তো এই বয়সে গিয়ে তার অন্য ব্যাখ্যা রাখে, কিন্তু শিলচরের সময়কার 22শে শ্রাবণের কথা একটু শুনবো। শিলচরে বা আসামে 22শে শ্রাবণটা অত বেশি হয় না। এখানে এই যে কবিতাটা বললাম আমি সেই কবিতাটা কেন আমরা 22শে শ্রাবণটা মানে পালন করি, রবীন্দ্রনাথ বলেছে বা মহাপুরুষদের মৃত্যু বলে কিছু হয় না, মৃত্যু আনন্দময়, জীবনও আনন্দ হয়। যেমন রবীন্দ্রনাথের গানে আছে, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, মানে মৃত্যুটা কিছুই না রবীন্দ্রনাথের কাছে। রবীন্দ্রনাথ ছোটবেলায় বলতো, জীবন স্মৃতি লিখেছেন, আমি যখন 8 বছর বয়সে ছাদে চলে যেতাম রাত্রে, মধ্যরাত্রে, মৃত্যুর কোনো চিহ্ন দেখা যায় কিনা, মানে মৃত্যুকে উনি এত ভালোবাসতেন। তো সেই জন্য কেন এখানে একটা কবিতা আছে যে আমি করলাম, যদিও কবিতাটা ভালো হয়নি, তো মানে মেইন ব্যাপারটা হলো এখানে হঠাৎ করে ওনার চোখের মধ্যে এমন একটা আলো এসছে, জগৎটাকে অন্যরকম দেখতে শুরু করলো। তখন দেখলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তার যে অনুভূতি, তখন জগৎটা সুন্দর হয়ে গেল, ফুল হয়ে গেল সুন্দর, চুনি হলো রাঙা হয়ে, তার যে অন্তরের যে মানে নিঝড়ে স্বপ্নভঙ্গের মতো অনেকটা অবস্থা, সেখানে এখানে লিখেছে। সেই জন্য যে কোনো মহাপুরুষের জীবন আর মৃত্যু কোন ব্যাপার না, দুটোই আনন্দময়।
এইভাবে ভাবতে পারাটা তো, এই ভাবনাটা আসার জন্যই তো একটা অন্য রবীন্দ্রনাথ। সাধনার দরকার। যেমন এক জায়গা আছে না, আমরা নূতন যৌবনের যেখানে ডাক পড়ে জীবন মরণ তরে আমরা প্রস্তুত। ঠিক কথা, একদমই। চন্দনদার সঙ্গে যখন কথা হয় এইরকম এরকম মুহূর্তে, যখন দাদাকে আমরা পাশে পাই, চন্দনদার কথা শুনতে শুনতে ওই নিজেরও মনে হয় যে হৃদয়ের জানলাটা আরও একবার খুলে রাখি, তাহলে তো ওই আলো বাতাস দুটোই পাবো, অন্ধকারটাও দেখতে পাবো। শুধু আমরা কোথাও যেন কি এখনকার সময়তে খালি অন্ধকারটাকেই দেখতে পাই, আলোটা খুঁজে পাই না, খুঁজতে পারি না আর কি। অ্যাকচুয়ালি বর্তমানে আমি দেখেছি রবীন্দ্র বিরোধী কিছু শিক্ষিত বেরিয়েছে, অনেক শিক্ষিত কিন্তু রবীন্দ্রনাথকে উল্টাপাল্টা কথা বলে, সেটা আমার খুব খারাপ লাগে। এটাই আর কি, রবীন্দ্রনাথ অন্য জিনিস। একদমই। রবীন্দ্রনাথকে যে বুঝতে পারে বা বুঝতে পারে না বা রসটা গ্রহণ করতে না পারে, সেটা তার একটু অভাবই মনে করি। রবীন্দ্রনাথ, নজরুল সাংঘাতিক, বা স্বামী বিবেকানন্দ, বা যেহেতু মহাপুরুষ ভারতবর্ষে বঙ্গদেশে জন্মগ্রহণ করেছে, প্রত্যেকে কিন্তু এমন এমন কিছু দিয়ে গেছে সারা জীবন তপস্যা করে, কিন্তু আমাদের নিতে অস্বীকার করাটাই খারাপ লাগে। ঠিক কথা। তো আবার একটু দাদা ছন্দে ফিরি, কি শুনছি এবারে? লুকোচুরি। বেশ। আমি যদি দুষ্টুমি করে চাপা গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাব তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধ্যেবেলা প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ছুঁয়ে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো না সে কথা। কবিতাটা শুনতে শুনতে বড় মনে হচ্ছিল যে এই কবিতাটা আমরা শুনি শিশু কণ্ঠে ঠিকই, কিন্তু এটা শিশুর মনে এই পুরো ছবিটা এত সুন্দর করে ভেসে ওঠে, তার চেয়ে বরং একটা প্রাপ্তবয়স্ক মানুষের হৃদয়ে মায়ের সেই ছবিটা বোধহয় বেশি সুন্দর করে ভেসে ওঠে। তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুর মনটা এত পরিপূর্ণ ছিল, শিশুর মতো সরল সহজ ছিল, তো সেই জন্য বাচ্চার মনের সাইকোলজি উনি বুঝতে পারত। বড়দের গান লেখা, কবিতা লেখা অনেক সহজ, বাচ্চাদের লেখা, বয়স্ক লোক হয়ে একটা লোক শিশুর মনের মধ্যে প্রবেশ করাটা এবার সাধনার দরকার। সেখানে রবীন্দ্রনাথ এই কবিতা লিখেছে, বাচ্চাদের মন কিরকম তাদের জন্য, এটাই রবীন্দ্রনাথ। একেবারেই। এবং এই কবিতাটাকে খুব ভীষণভাবে হৃদয়ের মধ্যে যদি বেঁধে নেওয়া যায়, তাহলে একটা শিশুর সঙ্গে তার মায়ের কেমিস্ট্রিটাও খুব মিষ্টি হয়, তাই না? যেটা এখন আমাদের ফোনের জগতে হচ্ছে না, বা হয় না, বা ব্যস্ততার সময় ওই আমরা অনেকটা দ্রুত জগতে চলে এসেছি, সেই জগতে এতটা সময় নেই, মায়েরা আর মহাভারত খুলে বসেন না, ঠিক কথা। কিন্তু কোথাও গিয়ে রবীন্দ্রনাথকে খুলে বসলে, তার সৃষ্টিকে খুলে বসলে সম্পর্কগুলোও খুব সুন্দর হতে পারে। আমরা থাকবো আমাদের এই পর্বে, তবে এই মুহূর্তে সময় বলছে খানিকটা বিরতিতে যেতে হবে। বিরতির ওপারে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। তুমি রবে নীরবে, তিনি তো নীরবেই থাকেন। যখন আমরা খুব ব্যস্ত থাকি একেবারে তার কথা স্মরণ করি না,
যখনই কোনো অন্ধকারে ডুবছি বলে মনে হয়, যখনই কোনো গর্তে গিয়ে হোঁচট খাই, যখনই ভীষণ হৃদয়টায় ঝড় বয়ে যায়, ভেঙে তোলপাড় হয়ে যায়, তখনই তাকে আমরা স্মরণ করলেই পাই, ঠিক তিনি থাকেন। ওই একটা মানে শক্তির মতো, যেরকম আমরা যারা ঈশ্বরে বিশ্বাসী তারা যেরকম মনে করি যে তিনি আছেন, একটা শক্তি আছে, কাজ করছে, ঠিক ডাকলে পাবো। রবি ঠাকুর ঠিক সেই রকম, হৃদয় দিয়ে ডাকলে পাওয়া যায়। দাদার কাছে কিরকম ভাবে উপলব্ধিটা জীবন যাপনের সঙ্গে? রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্বন্ধে যে চারিত্র পুজো গ্রন্থে লিখেছে, এক কথাই বড় করে লিখেছে, বিদ্যাসাগর ছিল মনের জগতের মানুষ। সবচেয়ে দামি কথা, কতখানি যে হাই লেভেলের কথা অনেকেই বুঝতে পারে, মনের জগতের মানুষ। আবার ঠাকুর রামকৃষ্ণ বিদ্যাসাগরকে দেখে বলেছিল, তুমি তো একদিন না একদিন ঈশ্বর দেখবেই, কারণ তুমি এত দয়ালু, মানুষের সেবা করো। এবং আলটিমেটলি শেষ জীবনে তাই হয়েছিল। তো সেইখানে রবীন্দ্রনাথ ঠাকুর হলো মনের জগতের লোকটা। ব্যাপারটা কি, মানুষের কতগুলো মানে মানুষের যে স্তর, যে যার উন্নত স্তর, তারা মনের জগতের লোক থাকে। তারা টাকা পয়সা বাড়ি ঘর এগুলোকে গুরুত্ব দেয় না, তারা অন্য আনন্দ পায়, যে আনন্দ স্বাদ অনেক বেশি। যেমন ঠাকুর রামকৃষ্ণ বলতেন না, যে মিস্ত্রি স্বাদ পায়, সে চিটগুড়ের স্বাদ পায় না। রবীন্দ্রনাথ, নজরুল, স্বামী বিবেকানন্দ এরা সব আসল আনন্দের স্বাদ পেয়েছে। সেরকম আমি একটা কবিতা এখন করব। এক গায়ে যখন একটা মেয়ে বা একটা ছেলে যখন প্রেমে পড়ে, মানে সেই প্রেম কিন্তু আমাদের যে মোহযুক্ত প্রেম না, এটা প্ল্যাটোনিক লাভ যাকে বলে, শারীরিক প্রেম না, মনের জগতের লোক, তখন যে ফিলিংটা হয় এক গ্রামে পাশাপাশি থাকলে, সেই কবিতাটা এখানে আছে। বেশ বেশ। আমরা দুজন একটি গায়ে, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাদের দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পড়েনি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে উঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আহা আহা, সকলের জন্য আমি একটা করতালি দিই, সকলের জন্য। অবশ্যই চন্দনদার এত সুন্দর করে কবিতা আবৃত্তি, একদমই তাই। তার সঙ্গে সকলের সঙ্গ, সৌমেনদা, শঙ্খদা, অপূর্বদা, তরুণদা,
এসরাজের সুরটা শুনলে হয় না একটা অনুভূতি হয় যে হৃদয়ের ভেতর থেকে একটা কিছু মানে বার করে আনছে। এসরাজ আর ভায়োলিন হ্যাঁ, শব্দ আলাদা, রবীন্দ্রসঙ্গীতের সাথে অন্যরকম একটা অনুভূতি এনে দেয়। এবং যারা আমরা সঙ্গীতকে ওতপ্রোতভাবে ভালোবাসি তাদের কাছে আমি বারবারই বলি ম্যানুয়াল ইনস্ট্রুমেন্টের যে একটা মজা, এই যে তরুণদা বাজাচ্ছিলেন, কোন ইনস্ট্রুমেন্ট থেকে সেটাকে কিভাবে এত সুন্দর করে এত মজা লাগে, সেই জন্যই তো ম্যানুয়াল পারকাশনের ভালো লাগাটা একটা অন্য জায়গায়। হ্যাঁ, তাই না? তো সত্যি সকলের জন্য আরও একবার একটা করতালি। এবং দাদার তো কি সুন্দর সুন্দর বাছাই করে এনেছেন, কোনটা ছেড়ে কোনটা শোনাবেন এটা ঠিক করতে একটু তো বেগ পেতেই হয়, কারণ সময় বড় কম, সৃষ্টি অনেকটা। রবীন্দ্রনাথ তো বাবা বিরাট, শেষ করা যাবে না একজন। একদম। তো সেইখান থেকে সমুদ্রের মাঝখান থেকে কিছু সংখ্যক বালি নিয়ে আসা। রবীন্দ্রনাথের লেখাটা ভোরে সূর্যের মতো, প্রতিদিন যেমন নূতন করে আমরা জাগ্রত হই, ভোরে সূর্য, শরৎকালে সূর্য, সকাল সেই যে ঘুমিয়েছিলাম 4 দিনটা সকালের চাঙ্গা হই, রবীন্দ্রনাথের কবিতা গান পড়লে আমরা সেরকম মানে নূতন সূর্যের মতো অনুপ্রেরণায় বাড়ি। একদম একদম। তো আবার একটু শুনি দাদা, কি শুনবো? এবার করব আফ্রিকা কবিতাটা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সে অধরে যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাদলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানেই নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশে দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্বহীন নিনাদে। হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহার অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ মানুষতা, তোমার ভাষাইন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। মানুষকে ধরে ধরে নিয়ে যাচ্ছে
সভ্য দেশের লোকরা, আফ্রিকার লোকদের, তার মানবতার যে মানে বিরোধী সেই দেশ লোকের অপমানের বিরুদ্ধে ওনার কবিতা। ঠিক কথা। আসলে এতটা মানে ভারী হয়ে যায় পরিবেশ কিছু কিছু সময়, তারপর আবার নিজেকে সমান ছন্দে ফিরিয়ে আনাটা খানিকটা বোধহয় একটু বেগ পেতে হয়। আচ্ছা দাদা, আপনার তো একটা কর্মব্যস্ত জীবনের একটা অধ্যায়, ওটা একটা অধ্যায়, সেখানে একেবারেই এই আবেগটা নিয়ে জীবন চলে না, তার সঙ্গে আবার এই আবেগটাতে ফিরে আসা, মানে একটা যান্ত্রিক মুহূর্ত, তারপরে আবার এরকম একটা আবেগময় মুহূর্ত, আমি একটা কথা ব্যালেন্স করেন? ব্যাপারটা হচ্ছে মানুষের জীবনে দুটো জিনিস দরকার, একটা বাস্তব, একটা আদর্শ। আদর্শ না হলে জীবন ধ্বংস, আবার আদর্শ করতে গেলে সংসার চলবে না, তাই না? তো এখন কি করা যায়? রবীন্দ্রনাথ বলেছে একটা কথা, মানুষের জীবনে দুটো জিনিস দরকার, একটা জীবিকা, একটা জীবন। জীবন বলতে গান বাজনা, মানসিক যে উন্নতি সাধনের সংস্কৃতি, মানে বিকৃতির কথাটার উল্টো বাংলা কথা হলো সংস্কৃতি। মন, ক্রিয়েটিভিটি, সৃজনশীল, সেটাকে বলে সংস্কৃতি, সেটা দরকার। মানসিক স্বাস্থ্য, কারণ ম্যান ক্যান নট লিভ অনলি উইথ ব্রেডস। যীশুখ্রিস্ট বলেছেন মানুষ খাওয়া দাওয়া টাকা পয়সা দিয়ে বাঁচতে পারে না, তার সঙ্গীত দরকার, সংস্কৃতি দরকার, ভাস্কর্য চিত্রকলা দরকার। সেই দুটোই আমাদের দরকার। চাকরি না করলে, টাকা না করলে পেট চলবে না, আবার সংস্কৃতি না হলে জীবন বাঁচবে না। দুটো নিয়ে ব্যালেন্স করে চলতে, কেউ আদর্শকে বেশি গুরুত্ব দেয় আর কে বাস্তবকে বেশি আদর্শ দেয়। বাস্তব বলতে যে আমরা যেটা বলি, বাস্তবটাকে তো আমরাই তৈরি করেছি। সমাজে যখন পাপ তৈরি হয়ে যায় তখন আমরা তো বাঁচতে গেলে আমাকে মানে কি করব, সেই বাস্তবটাকে আমাদেরকে ফেস করতে হয়। কিন্তু সেটা সমাজের অবক্ষয়ের জন্য বাস্তবটা অন্য হয়ে গেছে। আদর্শ আর বাস্তব দুটোই এক। সুস্থ সমাজে আদর্শ আর বাস্তব একসাথেই চলে, কিন্তু বাজে সমাজে বাস্তব আলাদা দিকে যায়, আদর্শ আলাদা দিকে যায়। এবং আমরা কি এখন সেই মুহূর্ততেই রয়েছি না, না যেখানে সেটা নিয়ে বলতে চাই না, এটা সাইক্লিক অর্ডারে সমস্ত দেশে পৃথিবীতে ঘুরে ঘুরে চলে আসে, আবার ভালো হয়ে যাবে, আবার খারাপ হয়ে যাবে, এরকম করে সাইক্লিক অর্ডারে কোনোদিন পৃথিবীতে এক থাকে না। একটা মানুষ দেখবেন আস্তে আস্তে উন্নতি হয়, না তো অধঃপথে যায়। একটা সমাজ উন্নতি কি পৃথিবীতে, ব্রহ্মাণ্ডে, বিশ্ব ব্রহ্মাণ্ডেও চাঁদ ঘুরছে, সূর্য, এই প্রতিনিয়ত কিন্তু বিশ্বরণে পরিবর্তন হয়ে আসছে। এই পরিবর্তন থাকবেই, এটাই প্রকৃতি, মানে বিশ্বের নিয়ম। আমার একটু জানতে ইচ্ছে করছে, চন্দনদা অনেকটা পড়াশুনো করেন না? না না, মানে যারা কবিতা বলেন তারা তো অনেকটা বেশি পড়েন, এটা তো একটা অভ্যাস থাকেই। হ্যাঁ, পড়ার একটু তারপরে ইচ্ছে আপনার কথাবার্তা শুনে মানে আপনার আলোচনা শুনলে পরে মনে হয় যে অনেকটা পড়াশোনার মধ্যে থাকেন। হ্যাঁ, একটু পড়াশোনা করতে ভালো লাগে আমার। না হলে এই রবীন্দ্রনাথ, নজরুল গভীরতাটা বা তৈরি স্বামীজি হয় এগুলো না। আমার আসল। একদম, মানে তার সাথে কথা বললে বোঝা যায় তার গভীরতাটা কোথায়। আবার একটু শুনি, কি শুনবো এবারে? এবার করব আষাঢ়। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহি রে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালি মাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে, দেখ চাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে, এখনি আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি। রাখাল বালক কি জানি কোথায়, সারাদিন আজি খোয়ালে, এখনি আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে, কে ডাকিছে বুঝি মাঝিরে। খেয়া পারা পার বন্ধ হয়েছে আজিরে। পূবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বহিয়া উঠে পড়ে ঢেউ। দর দর বেগে জলে পড়ি জল, ছলো ছলো উঠে বাজিরে। খেয়া পারাবার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাস নে গো, যাস নে ঘরের বাহিরে। আকাশ আধার বেলা বেশি আর নাহি রে। ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে নিচল, কাঠে ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেনু বন দুলে ঘন ঘন,
পথ পাশে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাস নে গো ঘরের বাহিরে। বড় ভালো লাগছে, সত্যিই বড় ভালো লাগছে। এই মুহূর্তটাতে আসবো বলে, থাকবো বলে অপেক্ষায় থাকি। আপনারাও অপেক্ষায় থাকেন কখন চ্যানেল ওয়ানের পর্দায় বিশেষ দিনগুলিতে এরকম সারা দিন ব্যাপী বিশেষ অতিথিরা আসবেন, আর আপনারা তাদের সঙ্গে এই দিনটাকে যাপনে সুন্দর করে রাখবেন। আপনারা রয়েছেন চ্যানেল ওয়ানের পর্দায়, পাশাপাশি আমরা রয়েছি ওয়ান এন্টারটেনমেন্টের পেজে সকাল থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথিরা, যারা গানে, কবিতায়, কথায় তার আজকের এই দিনটাকে, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এটা আমরা মুখে বলি বটে, 22শে শ্রাবণের দিন বলি বটে, কিন্তু তা বাদে গোটা জীবনটাতে খুব একটা ভাবি না যে তিনি চলে গেছেন। তার ওই যে মানে স্রষ্টা মহাপুরুষরা যেমন যান না কখনো, অমর, এবং সেরকমই তার সৃষ্টি এতটাই বেশি সবুজ সতেজ, তিনি আমাদের মধ্যেই আছেন। আমরা আবারও কবিতাতেই ফিরব। আমি এখন করব সোনার তৈরি কবিতাটা। এই কবিতাটা খুব সুন্দর অর্থ। রবীন্দ্রনাথ বলছি, সারা জীবন আমি অনেক আয় করেছি, টাকা পয়সা, বাড়ি ঘর সম্পত্তি, জমি জমা আদায় সঙ্গে, কিন্তু মন শান্তি পায় না। শেষে আমার সমস্ত সম্পত্তি, ভোগের বস্তুকে আমি সোনার তৈরিতে বিসর্জন দিয়ে আমি মুক্ত হলাম। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যে ত্যাগ করলো, কিছু পেল কি? নিশ্চয়ই পেল। সে পেল আসল অমৃত। মৃত্যুর পারে হলো অমৃতের স্থান। তো যা সম্পত্তি, টাকা পয়সা, ভোগে সব কিছু সোনার নদী নিয়ে যা, তুই আমার দোকানে সোনার তরিতে, মানে টাকা পয়সা সোনার তরি দিয়ে শূন্য নদীর পরে, এখন আমাকে ঈশ্বর তুমি নাও। মানে সব কিছু ত্যাগ করে ঈশ্বরকে পেলে। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান, এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে? দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। ঢেউগুলি নিরুপায়, ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বাড়িকো ফিরাও তরি, কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও, তরণী পরে। আর আছে আর নাই, দিয়েছি ভরে। এতকাল নদী কূলে জাহালয়ে ছিন ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে। শূন্য নদীর তীরে রহিন পরি, যাহা ছিল লয়ে গেল সোনার তরি। একদমই কবিতার এই ভাবধারা থেকে বেরিয়ে গিয়ে একটা কথা একটু বলতে ইচ্ছে করছে। সোনার তরীর কবিতার ব্যাখ্যা চন্দনদা আগেই দিলেন,
কিন্তু এই আমরাই যখন এখন পথ চলতে গিয়ে কোনো আবাসনের নাম দেখি সোনার তরী, শান্তিনিকেতনে গেলে কোনো রিসর্টের বা কোনো সোকল্ড হোটেলের নাম দেখি সোনার তরী, এই আবেগের সঙ্গে তার সৃষ্টি থেকে সোনার তরী এবং রবি ঠাকুরের এই নামটাকে ধার করে নিয়ে কোনো আবাসনের নাম দেওয়া সোনার তরী, আকাশ পাতালও না, মানে পাতালেরও ভেতরের তফাৎ। এই কথাটা কেন বললাম? আজকের 22শে শ্রাবণকে ঘিরে কি এই কথাটা যায়? হয়তো যায় না, কিন্তু তার সৃষ্টিকে নিয়েই তো সেই কোথাও আমরা ব্যবহার করছি, কমার্শিয়ালাইজড করে ব্যবহার করছি, তাই না? সুতরাং তিনি কিন্তু সব জায়গাতেই আছেন, মানে আরবান এরিয়াতেও তিনি একইভাবেই জনপ্রিয়, তাই না? আমরা যখন এখন কোথাও বাড়িতে ইন্টেরিয়র করি, রবি ঠাকুরের কোনো সৃষ্টি কোথাও একটা থাকবেই, সেটাও একটা সেই আরবান ইন্টেরিয়রের পার্ট। তো তিনি তো এভাবেই আছেন আমাদের সঙ্গে। 22শে শ্রাবণ উদযাপন করছি চ্যানেল 1-এর পর্দায়। আমাদের সঙ্গে এই পর্বে চন্দনদা ছিলেন কবিতায়। সময় তো বলছে এবার আমাদের এই পর্ব থেকে বিদায় নিতে হবে, তাই যেতে যেতে কবিতা শুনতে শুনতে ছন্দের মাধ্যমে এই পর্ব থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে সৌমেনদা, শঙ্খদা, অপূর্বদা, তরুণদা সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। আর বলবো যে একেবারে আজকে রিমোটে হাত দিতেই হবে না, একেবারে চলতে থাকুক বাড়িতে সারা দিন, চ্যানেল 1টা চলতে থাকুক, আপনারা কাজ কর্ম করতে থাকুন আর গানে কবিতায় তাকে স্মরণ করুন। চন্দনদাকে অনেকটা ভালোবাসা এবং শুভেচ্ছা, খুব ভালো থাকুন, এই রকমভাবেই ভালো রাখুন মানুষকে। ধন্যবাদ আপনাকে। আমি ইন্দ্রাণীদিকে আমার শুভেচ্ছা জানাই, ভালো রেসপেক্ট জানাই, শ্রদ্ধা জানাই, এবং অপূর্বদা, তরুণদা, শঙ্খদা এবং সৌমেনদাকে আমার শুভেচ্ছা জানাই, সমস্ত ক্যামেরাম্যান, ইলেকট্রিশিয়ান এবং সমস্ত দর্শককে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি একটা ছোট্ট কবিতা বলে শেষ করছি। কবিতা গীতাঞ্জলি কবিতার 5 নম্বর কবিতাটা, অন্তর মম বিকশিত করো। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমারও ছন্দ, চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে।